নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। ২৬শে নভেম্বর সংবিধান দিবস। ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর ভারতবর্ষের সংবিধান গৃহীত হয়। ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি সংবিধান কার্যকর করা হয়। প্রতি বছর রাজ্যের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটিকে পালন করা হয়। এবছর ৭৫তম সংবিধান দিবস উপলক্ষে এক বছর ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার উমাকান্ত একাডেমি থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রা উজ্জয়ন্ত প্রাসাদের সামনে গিয়ে শেষ হয়। পতাকা নেড়ে পদযাত্রার সূচনা করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন রাজ্যের আইন সচিব সঞ্জয় ভট্টাচার্য। এদিনের পদযাত্রায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। পদযাত্রার অগ্রভাগে ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। পদযাত্রা শেষে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে ডক্টর বি.আর. আম্বেদকরের আবক্ষ মূর্তিতে ফুলের মালা দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। তারপর প্রস্তাবনা পাঠের মাধ্যমে সংবিধানকে স্মরণ করা হয়। মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এক সাক্ষাৎকারে জানান, ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর ভারতবর্ষের সংবিধান গৃহীত হয়। ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি সংবিধান কার্যকর করা হয়। ২৬শে নভেম্বর দিনটিকে বিধানসভা দিবস পালন করা হয়। দেশের মানুষকে সচেতন করার লক্ষ্যে এই সংবিধান দিবস পালন করা হয়। সংবিধানের প্রতি সম্মান জানানো বাণী, যাদের আত্মবলিদানের ফলে দেশ স্বাধীন হয়েছে তাদেরকে সম্মান জানানো। সকলেই জানেন যে সংবিধান গৃহীত হয়েছিল ২৬ নভেম্বর ১৯৪৯ সালে এবং এটাকে কার্যকর করা হয় ২৬শে জানুয়ারি ১৯৫০ সালে। ৭৫ বছর পূর্তি হয়েছে। ৭৫ বছর পূর্তি উপলক্ষে গোটা দেশব্যাপী এক বছর বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে এটাকে পালন করা হবে। তার শুভারম্ভ আজকে হলো। আমরা সকলেই যারা নতুন প্রজন্ম আর যুব যারা সকলেই আমরা জানি যে আমাদের অধিকার, আমাদের কথা বলার অধিকার, আমাদের অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য, আমাদের বাসস্থানের সমস্ত অধিকার কিন্তু আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে। এটা যেন নতুন প্রজন্ম পর্যন্ত, নতুন ছাত্রছাত্রী সকলের মধ্যে যেন প্রচার প্রসার ঘটে এবং সংবিধানের প্রতি যেন আরো শ্রদ্ধা, আরো আমাদের একাগ্রতা আমাদের এটা বাড়ে। তার জন্যই ১৯৪৯ সনের ২৬শে নভেম্বর এই প্রথম আমাদের সংবিধান গৃহীত হয়। এটা আমরা সকলে জানি যে গৃহীত হয়েছিল কিছুটি অনুচ্ছেদের উপরে, কিন্তু সেটা স্বাভাবিক সমস্ত এবং সম্পূর্ণভাবে এটা শুরু হয় আমাদের ১৯৫০ সনের ২৬শে জানুয়ারি। এটা আমরা সকলেই এটা প্রজাতন্ত্র দিবস পালন করি। তো আজকের এই সংবিধান দিবস, এই দিনটাকে পালন করা এটা কতটা আমাদের দেশের জন্য এবং দেশের যুব সমাজ থেকে শুরু করে দেশের মানুষকে সচেতনতা করা, এটা আমাদের এই মূল উদ্দেশ্য। বছরব্যাপী সংবিধান এই দিবস পালন করা এবং এর মাধ্যমে এই সংবিধান দিয়ে আমরা শুরু করি। চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি সেন্টারে তালা ঝুলিয়ে দিল জমির মালিক। ঘটনা বেজিমারা ২ নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। চাকরির দাবিতে বেজিমারা ২ নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিল জমির মালিক শফিকুর রহমান। শফিকুর রহমানের দাবি, ১৯৯১ সাল থেকেই তাদের জমিতে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। দীর্ঘ বছর তাদের বাড়িতে যোগ্য প্রার্থী না থাকায় চাকুরি পায়নি কেউই। বর্তমানে অবসর নিয়েছেন পূর্বের অঙ্গনওয়াড়ি কর্মী। ফলে বর্তমানে স্কুলে দিদিমণি শূন্য। এলাকার পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা জমির মালিক শফিকুর রহমানকে ডেকে বলেন, যেহেতু তার পরিবারের কেউ যোগ্য প্রার্থী নেই, তাই তার ছেলেকে শিক্ষিত মেয়ে বিয়ে করার জন্য যথারীতি বিয়ে করানো হয়। তারপর নিয়োগের জন্য পরীক্ষা দেওয়া হয়। বেজিমারা এলাকা থেকে ৬ জন চাকুরির জন্য ইন্টারভিউতে বসে, কিন্তু যখন নামের তালিকা প্রকাশ হয় তখন শফিকুরের পুত্রবধূর নাম নেই। তারপর জমির মালিক শফিকুরের মাথায় আকাশ ভেঙে পড়ে। মঙ্গলবার সকালে স্কুলে তালা ঝুলিয়ে দেয় তিনি। চাকুরি না মিললে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে রাখা হবে বলে জানিয়েছেন তিনি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। নাম শফিকুর রহমান, বাড়ি বেজিমারা। এই স্কুলটার নাম কি? বেজিমারা মধ্যপাড়া স্কুল, অঙ্গনারী কেন্দ্র। অঙ্গনারী কেন্দ্র। তালা দিছেন কি আপনি? তালা দিছি। এই স্কুলটা আমাদের জায়গাটা ছিল আগে উপরে, পরে আমাদের জায়গা মধ্যে নিচে টিলাকাটটা, আমার বসতের টিলাকাটটা এই স্কুলটা এখানে করছে। করার সময় আমরা একটা দাবি ছিল, একটা গরিব মানুষ, এখানে যাতে আমরা একটা ব্যবস্থা করে সরকার। এরপরে আমরা কিছুদিন আগে বেজিমারায় যে
গত পঞ্চায়েতে যারা প্রধান মেম্বার আছিল তাদের সাথেও আমি কথা কইছি। কথা কওয়ার পরে এই স্কুল ব্যাপারে আমরা আগের যে দিদিমণি আছিল এই দিদিমণির চাকরি মোটামুটি শেষ। গত নির্বাচনে 4 মাস আগে প্রধান মেম্বার যারা আছিল তারা আমার ছেলেকে বললো, আমাকেও বললো, ভারতে একটা শিক্ষিত মেয়ে তুমি বিয়ে করাও তোমার ছেলেকে। আমরা এখানে দিদিমণির চাকরি শেষ হয়ে গেছে, আমরা তোমার যে গরিব পরিবার, আমি নিজে অসুস্থ আজকে 5-6 বছর, আমি কোনো কাজ করতে পারি না, আমার শ্বাসকষ্ট হয়নি। আমি আমার ছেলেকে তারা যে গত পঞ্চায়েত বিজেপির মধ্যে আসিল তারাই আমার ছেলেকে বিয়ের যে কথাবার্তা ছেলে মেয়ে হয়েছে, হয়ে আমার বিয়ে হয়েছে আমার ছেলের। তো যখন আপনার জায়গা দিয়েছেন তখন কি আপনার যোগ্য প্রার্থী ছিল না বাড়িতে? না, কোনো যোগ্য প্রার্থী আসিল না, তাদের কাছে আমার দাবি আছিল। ওখানকার যে দিদিমণি আগেরটা আসলে শেষ হয়ে গেছে, আমার ছেলের ইন্টারভিউ দিয়েছে, তারপরে এখানে 6 জন ইন্টারভিউ দিয়েছি, 6 জনের মধ্যে সবচেয়ে ভালো শিক্ষিত আমার ছেলের মেয়ে। এখন আমি কিছুদিন আগে ভালো খোঁজখবর লইছি, গতকালকেও আমি ব্লকে এনে অফিসে গেছি, যাওয়ার পরে দেখলাম যে এখানে আমার ছেলের বউর কোনো নাম আসছে না, অন্য আরেকজনের নাম আসছে। এটা পুরা কাগজপত্র ঠিকভাবে হয় না, যাতে আমাদের পরিবারের দিকে মাননীয় সরকার দেখে। আর ত্রিপুরা সরকার কাছে আমার দাবি, আমি গরিব মানুষ, আমার শ্বাসকষ্ট, আমার পরিবার চলে না, যাতে আমাদের জন্য ব্যবস্থা করে। যদি না করে আপনাকে তালা কখন নাগাদ খুলবেন? তখন যখন এটা আমাদের ব্যবস্থা হয় না, আমি এই যে আমার ছেলের বউ ইন্টারভিউ দেওয়া আছে, যদি না হয় আমি এটা কাগজ যতক্ষণ আমার না আমি এতক্ষণ তালা খুলতাম না। ছাত্রছাত্রীদের মানে পড়ালেখা নষ্ট। এখানে তো স্কুলে এখন মাস্টারে নাই, এটা স্কুল খুললে কি করবো, কেন কোনো মাস্টার নাই। কি নাম আপনার? সবকিছু এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে অঙ্গনারী সেন্টারের সহযোগীর কাছে। তিনি জানিয়েছেন অঙ্গনারী সেন্টারের মধ্যে মোট 52 জন ছাত্রছাত্রী রয়েছে। অঙ্গনারী সেন্টারটির দায়িত্বপ্রাপ্ত কর্মী চাকুরি ছেড়ে চলে গেছেন, কারণ তিনি দীর্ঘদিন ধরে মাসিক ভাতা বেতন পেতেন না। তাই গত আগস্ট মাসে তিনি চাকুরি ছেড়ে চলে গেছেন। তারপর থেকে অঙ্গনারী সেন্টারটি প্রায় বন্ধ রাখা হতো। আজকে সকাল থেকে অঙ্গনারী সেন্টারে তালা ঝুলিয়ে রেখেছে জমির মালিক। আমি এই স্কুলের হেল্পার। আগের এখন ম্যাডাম নাই? ম্যাডাম এমনিতে স্কুলের টিচারের খরচপাতি বা খিচুড়ি টিফিন খিচুড়ি টিয়া চালা, তেনে বলে বেতন টেতন ফায় না, তেমনি আসে দিয়া যায়। অবসর হয়ে গেছে? হ্যাঁ, আগস্ট হয়ে গেছে, এমনি খাতাপত্র মেনটেন করে। তো আজকে আইয়া কি স্কুলে কি তালা পাইছে? আমি কালকে স্কুলে আইছিলাম, কালকে এসে দেখছি ভেন্টিলেটার ভাঙ্গা, ঘরের মধ্যে সিটটা রাখছে। এখন পঞ্চায়েত বডিরে জানাইলাম, কালকে আয়া পঞ্চায়েত বডি পরিষ্কার করলো, তো আজকে আবার স্কুল আইলাম, আয়াসে দেখলাম তালা, তারপরে দিয়া এখনো বাইরে বয়ে রয়েছে। এখন আমি বাইরে বয়ে। কতজন ছাত্র আছে এটা? ছাত্র জয় এমনিতে ছাত্র 52 জন, 52 জন, 3 হইতে 6 বছরের বাচ্চা 52 জন। আর এখন দেখার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিকরা কি ব্যবস্থা গ্রহণ করে। সান্দন টিভি। মঙ্গলবার পুরাতন রাজভবনের সামনে বিক্ষোভে সামিল হয় টিএসএফ। তাদের অভিযোগ, পুরাতন রাজভবন, যা বর্তমানে পুষ্পমহল নামে পরিচিত, এ মহলকে তাজ গ্রুপের হাতে তুলে দিতে চলেছে রাজ্য সরকার। এ বিষয়টি প্রকাশ্যে আসার পর প্রতিবাদী স্বরূপ হল ছাত্র সংগঠন টিএসএফ। এদিন টিএসএফ এর নেতৃত্ব ও কর্মী সমর্থকরা পুরাতন রাজভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। টিএসএফ এর এক নেতৃত্ব জানান, মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য বাহাদুরের সময় পুরাতন রাজভবন নির্মাণ করা হয়। বর্তমানে তারা জানতে পেরেছে এ পুরাতন রাজভবনকে তাজ গ্রুপের হাতে তুলে দেওয়া হবে। টিএসএফ এর নেতৃত্বরা জানায়, তারা উন্নয়নের বিরুদ্ধে নয়, কিন্তু রাজ্যের ইতিহাস নষ্ট করে উন্নয়ন করা চলবে না। তাই পুরাতন রাজভবন নয়, অন্য কোনো জায়গাকে তাজ গ্রুপের হাতে তুলে দেওয়া হোক। टीएसएफ की तरफ से जो पुष्प पांडा पैलेस है बिल बाय दी महाराजा वीरेंद्र किशोर माणिक्य इन द ईयर 1970
till date in the year 2018 it was Raj Bhavan. हम लोग यही बोलना चाहते हैं कि हम लोग को ये इन्फॉर्मेशन मिला है and we got to know the culture and museum has been handed over to the Taj Group to establish a hotel. ये सिर्फ हम लोग यही चाहते हैं कि we want development in the state. हम लोग डेवलपमेंट चाहते हैं, लेकिन जो त्रिपुरा का हिस्ट्री को डेमोलिश कर त्रिपुरा की कल्चर हिस्ट्री को वेनिश कर हम लोग डेवलपमेंट नहीं चाहते। हम लोग गवर्नमेंट को यही क्लियर मैसेज देना चाहते हैं कि यू कैन मेक डेवलपमेंट इन द स्टेट, वी आर नॉट अगेंस्ट इट, गिव देम ए प्लेस लाइक पोलो टावर इन अनदर प्लेस। लेकिन क्यों जो राजा उसका महल को बना के गया हिस्ट्री को डिस्ट्रॉय करके 50-50 करके डेवलपमेंट करने जा रहा है। প্রাক্তন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপদ জমাতিয়ার আশ্বাস অনুযায়ী 2.5 বছরে কোনো দাবি পূরণ হয়নি। মঙ্গলবার এমনটাই অভিযোগ তুললেন সাংবাদিক সম্মেলন করে সরকারি ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন আত্মসমর্পণকারী বৈরী সংগঠন ডিআরএমসি। এদিন আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের সাধারণ সম্পাদক অমৃত রিয়াং জানায় 2022 সালের 13 জুন তৎকালীন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপদ জমাতিয়ার সাথে বৈঠক হয় ডিআরএমসির। বৈঠকে 9 দফা দাবি উত্থাপন করা হয়েছিল মন্ত্রীর কাছে। মন্ত্রী বৈঠকে উপস্থিত রাজ্যের মুখ্য সচিব, জনজাতি কল্যাণ দপ্তরের সচিব সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে আশ্বাস দেন 9 দফা দাবি অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে প্রত্যেক আত্মসমর্পণকারী পরিবারকে ঘর প্রদান করা হবে, পাওয়ার টিলার মেশিন দেওয়া হবে, 1000 পরিবারকে রাবার প্ল্যান্টেশন দেওয়া হবে, শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করা হবে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় থাকা মামলা তুলে নেওয়া হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখন পর্যন্ত একটি দাবিও পূরণ করেনি বর্তমান সরকার। তাই সরকারের উদ্দেশ্যে আজকে সাংবাদিক সম্মেলন থেকে দাবি জানানো হচ্ছে অবিলম্বে যাতে উল্লেখিত দাবিগুলি পূরণ করা হয়, না হলে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাস থেকে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান তিনি। 2011-2024 আজকে আমরা ডিপ্রাইভ রিটার্নিস মুভমেন্ট থেকে আপনারা সবাই আমাদের ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া সকলকে আমরা অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন। আজকে আপনারা যে হেল্প করার জন্য আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আজকে মূল উদ্দেশ্য আমরা এই প্রেস গত 13 তারিখ 6 মাস 2022-23 অর্থ বছর এই তারিখে আমাদের ডিপ্রাইভ রিটার্নিস মুভমেন্ট কমিটির তরফ থেকে ত্রিপুরা গভর্নমেন্ট ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট মিনিস্টার রামপদ জমাতিয়া তাইনে এই ঠিক তার চেম্বারে আমরা 13 তারিখ 6 মাস 2022 এই তারিখে তার চেম্বারে 10টা AM ঠিক টাইমে মিটিং বসেছে। মিটিং বসার পরে আমরা কমিটির তরফ থেকে তাইনে যে দাবি 9 দফা দাবি আদায়ে মিটিং করা হলো। মিটিংয়ে যে মাইনুস এখানে চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি এবং ট্রাইবাল ওয়েলফেয়ার সেক্রেটারি, মিনিস্টার, ট্রাইবাল ওয়েলফেয়ার ডাইরেক্টর সকল উপস্থিত ছিলেন। উপস্থিত ক্রমে সেই দাবি 9টা দাবি মেনে উনি আপনাদের একটা মাইনুস কপি দেওয়া হলো। সে মাইনুস কপি দেওয়ার পরে আজকে 26/11/2024 এখন 2 বছর রানিং, এখনো পর্যন্ত সে মাইনুসের অনুসারে কাজ কোনো ইমপ্লিমেন্টিং হয়নি, কোনো আপনার দাবি পূরণ হয়নি। যার কারণে 1 নম্বর দাবি আমরা সেই দাবি পূরণ করা আগামী এখন 2024 তো আরও 1 মাসের পরে যাহাতে বিদায়, আগামী 2025-26 অর্থ বছর যখন আইয়া 2025 অর্থ বছর আইব
তখনে তাড়াতাড়ি আপনারা সে দাবি পূরণ করা হোক, ইমপ্লিমেন্টিং করার জন্য তাড়াতাড়ি এই দাবি নিয়ে স্যাংশন অর্ডার দেওয়া হোক, 1 নম্বর। এরপরে 2 নম্বর, আমাদের যে ডিপ্রাইভড রিটার্নিস মুভমেন্ট কমিটির তরফ থেকে কিছু মেম্বার চেঞ্জ করা হলো। এখানেও মেম্বার প্রেসিডেন্ট দুর্বল সাধন জমাতিয়া এবং জেনারেল সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট থাংফিরাই রিয়া, জেনারেল সেক্রেটারি অমৃত রিয়া এবং ফসলের ন্যূনতম সহায়ক মূল্য প্রদান করা, 4টি শ্রমকোড বাতিল করা, রেগার মজুরি 600 টাকা করা, দ্রব্যমূল্য হ্রাস করা, সাম্প্রতিক সম্প্রীতি রক্ষা করা সহ 12 দফা দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ এবং সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয় আগরতলা শহরে। মিছিলটি রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনী থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। তিনি বলেন, 2022 সালের 26শে নভেম্বর দেশের শ্রমিকরা ধর্মঘটের ডাক দেয়, কারণ সে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার 4টি শ্রম কোড শ্রমিকদের বিরুদ্ধে চালু করার চেষ্টা করেছিল। একই সাথে 3টি কালো কৃষি আইন সামনে এনেছিল সরকার। তারপর কৃষক ও শ্রমিকরা দিল্লি চলো অভিযান সামিল হয়। কৃষকদের সমস্যা সমাধানের জন্য একবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে আসেনি। পরবর্তী সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরু নানকের জন্মদিনে রেডিও এবং টিভির বক্তব্য রেখে বলেন, কৃষকরা উঠে যান, এই 3টি কৃষি আইন অবশ্যই বাতিল করা হবে। সংযুক্ত কিষাণ মোর্চার প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি গ্রহণ করেছিল। পরবর্তী সময় পার্লামেন্টে এই আইন বাতিল হলেও আন্দোলনের অপূর্ণ দাবি ফসলের 50% মূল্য দেওয়া, স্মার্ট মিটার বসানো বন্ধ করা, আন্দোলনরত প্রয়াত কৃষকদের পরিবারকে আর্থিক সহযোগিতা এবং পরিবারের একজনকে সরকারি চাকুরি দেওয়ার দাবি করা হয়েছিল। অপরদিকে কৃষকদের উপর যে মামলা হয়েছিল সে মামলাগুলো তুলে নেওয়ার দাবি করার পাশাপাশি রেগা মজুরি বৃদ্ধি করা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সহ একাধিক দাবি করা হয়েছিল সরকারের কাছে, কিন্তু সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী দাবি পূরণ করছে না। এ কারণে 26শে নভেম্বর কৃষক ও শ্রমিক আন্দোলনের 4র্থ দিবস উপলক্ষে এবং সরকার প্রতিশ্রুতি পালন না করায় সারা দেশে চেতাগ্নি জমায়েত করার সিদ্ধান্ত নিয়েছে। ত্রিপুরা রাজ্য এই কর্মসূচির বিভিন্ন মহকুমায় অনুষ্ঠিত করা হচ্ছে বলে জানান। 2020 শ্রমিকরা ধর্মঘট ডেকেছিল শিল্পে 4 শ্রমকোড বাতিলের দাবিতে। ঠিক একই দিনে কৃষকরাও সেখানে দিল্লি চলো অভিযান ডাক দিয়েছিল, গ্রামীণ ভারত বন্ধের ডাক দিয়েছিল। এরপরে কৃষকদের আটকে দেওয়া হয় এবং 384 দিন লাগাতার অবস্থান করে 750 জন শহীদের মৃত্যুবরণ করে তারপর নরেন্দ্র মোদী বাধ্য হয় 3 কৃষি আইন বাতিল করতে। কিন্তু এরপরেও আমাদের এই দাবিগুলি রয়েছে, কিন্তু আজকে 3 বছর পেরিয়ে 4 বছরও পড়েছে, এই দাবি মানা হয়নি। তাই এইবার আবার সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত কিষাণ মোর্চা সিদ্ধান্ত নিয়েছে এই জমায়েত আমাদের সারা দেশের 500 জেলায় হবে, ত্রিপুরায় সমস্ত সাব ডিভিশনে এবং আগরতলায় কেন্দ্রীয়ভাবে হচ্ছে। এই জমায়েত থেকে আমরা সাবধান করতে চাই, এটা চেতাবলী সমাবেশ ডাক দিয়েছে যে আগামী 3 মাসের মধ্যে যদি এই দাবি না মানা হয় গোটা দেশ আবার শ্রমিক কৃষকের লড়াইয়ে উত্তাল হবে। মোদী এটা টের পাবেন। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে মঙ্গলবার রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রাজ্য স্তরের যুব সংসদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা, মহারানী তুলসীবতী বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্যরা। এদিন বিদ্যালয়ে এক প্রদর্শনীর আয়োজন করা হয়। ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা। এদিনের 75তম সংবিধান দিবস উপলক্ষে উপস্থিত ছাত্রছাত্রীদের প্রস্তাবনা পাঠ করানো হয়। পরে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা বলেন, দেশের সংবিধান দেশের মানুষকে কি কি অধিকার দিয়েছে তা সংবিধানে স্পষ্টভাবে লেখা রয়েছে, তাই সংবিধানের বিষয়ে সকলকে অবগত হতে হবে। আমাদের জনগণ, দেশের জনগণের কি কি প্রাপ্য এবং কি কি আমরা আমাদের দায়িত্ব সব কিছু
লিপিবদ্ধ রয়েছে। সুতরাং আমাদের দেশকে, আমাদের জাতিকে সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে এবং দেশের উন্নতির জন্য এগিয়ে যেতে হবে। সংবিধানের প্রতিটা যে ক্লজ রয়েছে, প্রতিটা প্রতিবাদ্য রয়েছে, সেগুলিকে আমাদের অক্ষরে পালন করতে হবে। তাহলে আমরা ভারতবাসী একটা মহান জাতি হিসেবে সামনে এগিয়ে আসবো। আজকে আর বড় করে বক্তৃতা দেওয়ার দিন নয়, বাচ্চারা সেখানে অংশগ্রহণ করবে। তারা অনেক পড়াশোনা করে এসছে এবং কয়েকটা ডিস্ট্রিক্ট থেকে এখানে এসছে, কম্পিটিশন হবে, সেখানে যোগদান করবে। আমি আশা রাখছি সুস্থ সুন্দর কম্পিটিশনের মাধ্যমে আসল জিনিসটা সেখানে বেরিয়ে আসবে এবং আমরা উপকৃত হবে। এবং ৭৫তম সংবিধান দিবস উপলক্ষে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আগরতলার স্টুডেন্ট হেলথ হোমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক ক্রিস্টোফার তিলক, বিধায়ক বিরজিৎ সিনহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা। এদিনের আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর চন্দ্রিতা বসু মজুমদার। এদিনের আলোচনা সভা থেকে প্রদেশ কংগ্রেস সমগ্র রাজ্য জুড়ে 4 দিন ব্যাপী সংবিধান রক্ষা অভিযান কর্মসূচির ঘোষণা করে। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এক সাক্ষাৎকারে জানান, 26শে নভেম্বর দিনটি ভারতবর্ষের ইতিহাসে একটা ঐতিহাসিক দিন। 1949 সালের 26শে নভেম্বর দেশের সংবিধান গৃহীত হয়েছিল। এটা ভারতবাসীর কাছে একটা গর্বের বিষয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সংবিধান মানুষকে যে অধিকার দিয়েছে সে অধিকারগুলি খর্ব করার চেষ্টা চলছে। তাই প্রদেশ কংগ্রেসের উদ্যোগে 4 দিন ব্যাপী সংবিধান রক্ষা অভিযান কর্মসূচি পালন করা হবে রাজ্য জুড়ে। আজকের দিনটি এটা একজন ভারতবাসী রূপে গণপ্রজাতন্ত্রের যে স্বাদ, গণপ্রজাতন্ত্রের স্বাদ পেতে আমাদের যে প্রথম পদক্ষেপ 1949 সালে 26শে নভেম্বর ভারতবর্ষের সংবিধানের যে 7 সদস্য কমিটি সেদিন প্রস্তাবনা তারা পেশ করেছেন, যার পরবর্তী সময়ে 1950 সালে 26শে জানুয়ারি যে সংবিধান ভারতবর্ষে গৃহীত হয় এবং যার জয়যাত্রা শুরু হয়, তার প্রারম্ভিক এই 26শে নভেম্বর এই মহান দিবস আজকে সারা দেশে 75তম দিবস রূপে উদযাপিত হচ্ছে। আমরা ত্রিপুরাবাসী গর্ববোধ করি যে একটা সার্বভৌমত্ব স্বাধীন রাষ্ট্রে আমরা একজন নাগরিক হতে পেরেছি, যার অধিকার আজকে সুরক্ষিত। এই অধিকার সুরক্ষার লড়াই আজকে আমাদের এই 75তম সংবিধান দিবসে আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হচ্ছে। প্রজাতন্ত্রকে বাঁচিয়ে রাখার লড়াই, প্রাণপণ লড়াই করে চলেছে। আজকে তাদের কাছে একটা বড় প্রশ্ন রূপে দাঁড়িয়েছে। বিগত 1 দশক ধরে ভারতবর্ষের মাটিতে একটা নতুন পন্থা অবলম্বন করে বর্তমান শাসক দল এই দেশটাকে স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্যে ফেলে দিতে চাইছে। এটা ভারতবর্ষের কাছে, মানুষের কাছে এটা আমাদের একটা গর্বের একটা ব্যাপার। প্রিয়াম্বলের মধ্যে লেখাই আছে, we the people of India having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens justice, social, social, economic and political liberty. Liberty কি? Liberty of thought, expression, belief, faith and worship. Equality of status. মেলাঘর বিদ্যুৎ নিগমের অফিস সংলগ্ন এক রেস্টুরেন্টে রাতের অন্ধকারে ভাঙচুর চালানো দুষ্কৃতিকারীরা। রেস্টুরেন্টের মালিক ভুবন নন্দী জানায়, দীর্ঘ বছর ধরে তিনি রেস্টুরেন্টটি চালাচ্ছেন।
অন্যান্য দিনের ন্যায় সোমবার রাতে তিনি রেস্টুরেন্ট বন্ধ করে বাড়িতে চলে যান। মঙ্গলবার সকালে রেস্টুরেন্টের কর্মচারী রেস্টুরেন্টের দরজা খোলার পর দেখতে পায় দোকানের অভ্যন্তরে সবকিছু ভাঙচুর করা হয়েছে। তারপর রেস্টুরেন্টের কর্মচারীরা উনাকে ফোন করে ঘটনার বিষয় জানায়। খবর পেয়ে সাথে সাথে তিনি রেস্টুরেন্টে ছুটে যান। রেস্টুরেন্টের পেছনে থাকা বেড়া ও দরজা ভেঙে দুষ্কৃতিকারীরা রেস্টুরেন্টে প্রবেশ করেছে। তারপর রেস্টুরেন্টে ভাঙচুর করেছে। এতে উনার 60 থেকে 70 হাজার টাকা ক্ষতি হয়েছে। ঘটনার বিষয়ে বাজার কমিটি এবং পুলিশকে অবগত করেছিলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোটা ঘটনা প্রত্যক্ষ করে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। আমি কালকা রাত্রেবেলা 11:30টার সময় বাড়িতে গেছি দোকান থেকে। বাড়িতে যাওয়ার পরে সকালে আমার দোকানের স্টাফ আয়া দরজা খুলছে। খুললিয়া দেখে দোকানের পরিস্থিতি সমস্ত কিছু ফ্রিজ থেকে আরম্ভ করিয়া যাবতীয় মাল টাল যা আছে সবকিছু লুটতরাজ করে হয়ে গেছে। গ্লাস গ্লাস যা আছে সবকিছু ভাঙচুর করছে ইচ্ছা মতনে। ভাঙচুর করিয়া যা আছে সবকিছু কইরা পরে গেছে। দোকানের স্টাফ তফারে খুললিয়া এই পরিস্থিতি দেখছে। আমি বাড়ির থেকে আসি, আমি সরজমিনে এটি দেখলাম। বাসস্ট্যান্ড এসে শুনলে ঢাকায় আনছি, থানা জানাইছি। হ্যাঁ, আপনি দোকানে ঢুকছে কি করে? আমার দোকানে ঢুকছে পেছন দিয়া বেড়া ভাঙছে, তারপরে মিডলে দরজা আছে, গিল আছে, এগুলা শাবল দিয়া চুকাট সহ ভাঙ্গে এরপরে ভিতরে ঢুকছে। মানে কারাই কাম করতে পারে বা আপনার কোনো? আমার তো এমনি জানা মতো আমি কারোর সাথে কখনো ঝগড়াঝাটিও করি না, তর্ক বিতর্ক করি না। আমার জানা মতো এরকম যেমন নাই, যেমন কোনো কাস্টমারের সাথে আমার কোনো মত বিনিময় বা মতানৈক্য কখনো হয় নাই। অল ইন্ডিয়া বুদ্ধিস্ট ফোরাম ও চুরাইবাড়ি জ্ঞানোদয় বৌদ্ধ বিহার এর যৌথ উদ্যোগে কদমতলা সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। মঙ্গলবার সকাল 11:30 নাগাদ ব্লক আধিকারিক সঞ্জীব দেবনাথের সাথে এই মর্মে এক মেমোরেন্ডাম প্রদান করা হয়। তাদের প্রধান দাবি, বিহার রাজ্যের গয়াতে যে বৌদ্ধ বিহার রয়েছে সে বিহারের কমিটিকে অবৌদ্ধ ধর্মাবলম্বীদের নিয়ে মূল কমিটি গঠন করা হয়েছে। আর এরই প্রতিবাদে সমস্ত ভারতের সঙ্গে তাল মিলিয়ে কদমতলা ব্লকেও বৌদ্ধ ধর্মাবলম্বীরা ডেপুটেশন প্রদান করে। সে বিহারের মূল কমিটি 9 জন সদস্য নিয়ে গঠিত হয়, কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বীদের অভিযোগ সে 9 জন সদস্যের মধ্যে মাত্র 4 জন রয়েছেন তাদের বৌদ্ধ ধর্মের ও অবশিষ্ট 5 জনই অবৌদ্ধ। তাই তাদের জোরালো দাবি, মন্দিরের সে মূল কমিটিকে 9 জনই বৌদ্ধ ধর্মাবলম্বী হতে হবে এবং যেহেতু বিষয়টি পুরোপুরি তাদের ধর্মীয় তাই তাদের হাতে ছেড়ে দেওয়ার। এদিকে এদিনের এই ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন চুরাইবাড়ি জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের সভাপতি রতন কুমার সিংহ, সহ সভাপতি সিদ্ধার্থ সিংহ ও সম্পাদক প্রতাপ সিংহ প্রমুখ। জ্ঞানোদয় বৌদ্ধ বিহার থেকে আজকে আমাদের ব্লকে একটা ডেপুটেশন দিচ্ছি। সেই ডেপুটেশনের মূল উদ্দেশ্য হলো আমাদের যে পাটনার বুদ্ধগয়া, যে আমাদের ঐতিহ্যবাহী বুদ্ধগয়া বুদ্ধিস্ট টেম্পল, সেটা হচ্ছে আমাদের একটা 9 জনের কমিটি আছে। এই বুদ্ধ গয়া পরিচালনা করার একটা 9 জনের কমিটি আছে। সেই কমিটিতে আমাদের শুধু বুদ্ধিস্ট, যারা আমরা বুদ্ধ ধর্মাবলম্বী, শুধু 4 জন আছে, আর বাকি নন বুদ্ধিস্ট মিলিত হয়ে ওই বিহারটা পরিচালনা করছে। তাই আমাদের উদ্দেশ্য হলো আমরা বুদ্ধ জাতি, সব ধর্মের মন্দির, সব ধর্মের লোকেরা রক্ষণাবেক্ষণ পরিচালনা করে। আমরা চাচ্ছি আমাদের যে বুদ্ধগয়া, আমাদের যে বুদ্ধিস্ট টেম্পল বিহারের বুদ্ধগয়া, সেই বুদ্ধ গয়ার পরিচালনা কমিটিটা আমাদের টোটালি আমাদের বুদ্ধিস্ট জাতির উপর দেওয়া হোক, এই দাবি নিয়ে আমরা আজকে ব্লকে ডেপুটেশন দিয়েছি। গোটা ভারতবর্ষে আজকের ডেটে সব জায়গাতে, যেমন আমাদের পার্শ্ববর্তী আমাদের গ্রামে অঞ্চলে আমাদের ব্লক আছে, যেমন যাদের পার্শ্ববর্তী অঞ্চলে ডিএম অফিস আছে, কালেক্টর অফিস আছে, সেই সব জায়গাতেই আজকের দিনে ডেপুটেশন দেওয়া হচ্ছে। তার সঙ্গে আমাদের শুধু ভারতবর্ষে না, আমাদের গোটা বিশ্বের যত জায়গাতে আমাদের বুদ্ধিস্ট কান্ট্রি আছে সব জায়গা থেকেই একে আওয়াজ উঠেছে যে আমরা বুদ্ধ জাতি, আমাদের বুদ্ধ জাতির বুদ্ধ বিহারটাও যাতে আমরা বুদ্ধ জাতি পরিচালনা করতে পারি। সেই সাথে গোটা বিশ্বের যে আমাদের বুদ্ধিস্ট কান্ট্রির যত লোক আছে সবাই একসাথে বলেছে আমাদের বুদ্ধগয়া আমরা বুদ্ধ জাতি আমরা যাতে পরিচালনা করতে পারি। আমাদের পরিচালনা করার জন্য যে 9 জনের কমিটি আছে, টোটালি কমিটিটা আমাদের হাতে তুলে দেওয়া হোক। আমরা বুদ্ধ মন্দির, আমাদের বুদ্ধ জাতিকে আমরা রক্ষণাবেক্ষণ করব, সেই দাবি নিয়ে আজকে আমাদের এখানে ব্লকে ডেপুটেশন। আমরা চুরাইবাড়ি জ্ঞানোদয় বৌদ্ধ বিহার পক্ষ থেকে, অল ইন্ডিয়া বুদ্ধিস্ট ফোরাম এবং চুরাইবাড়ি জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের পক্ষ থেকে আজকে আমরা
আমাদের সম্মানিত ব্লক অধিকারিকের কাছে ডেপুটেশনের মাধ্যমে আমরা মেমোরেন্ডাম পেশ করেছি। মূলত মেমোরেন্ডাম পেশ করার কারণটা হচ্ছে গিয়ে আমাদের বৌদ্ধগয়া পাটনা বিহার, সেখানে আমাদের কিছুদিন পূর্বে একটা কমিটি গঠন হয়েছিল। সেই কমিটি গঠন কিছু স্বার্থান্বেষী লোকের হাতে সেই কমিটিটা তুলে দেওয়া হয়েছে। আমরা বৌদ্ধ জাতি, আমাদের ইষ্টি কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমরা চাই যারা আমরা বৌদ্ধ জাতি, আমাদের বৌদ্ধ জাতিদের মাধ্যমেই সেই বিহারের পাটনার বৌদ্ধগয়া পরিচালিত হোক। সেখানে দেখা গেছে কিছু অবৈধিক লোকের হাতে সেই কমিটিটা তুলে দেওয়া হয়েছে। 12 দফা দাবি সমর্থনে সারা দেশব্যাপী শ্রমিক কৃষক যৌথ আন্দোলনের আহ্বানে উদয়পুর মহকুমা অনুষ্ঠিত হয় মিছিল ও সভা। মিছিলটি প্রথমে জামতলা থেকে শুরু হয়ে সেন্ট্রাল রোড, পুরনো মোটর স্ট্যান্ড, মহাদেব দিঘির বার, নিউ টাউন রোড হয়ে জামতলাতে এসে শেষ হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রতন ভৌমিক, সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক দিলীপ দত্ত উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে নেত্রীরা বলেন, কৃষি ফসল ও গবাদি পশুর জন্য ব্যাপক ভিত্তিক বীমা প্রকল্প চালু করতে হবে। অবিলম্বে 4টি শ্রম কোড প্রত্যাহার করা এবং সরকারি ক্ষেত্রে কোনো ধরনের চুক্তিবদ্ধ শ্রমিক নিয়োগ বা আউটসোর্সিং চলবে না। প্রতি মাসে শ্রমিকদের পেনশন 10,000 টাকা এবং ন্যূনতম মজুরি 26,000 টাকা দাবি জানানো হয়। কৃষক ও কৃষি শ্রমিকদের ঋণগ্রস্ততা ও আত্মহত্যা রোধ করতে এককালীন সমস্ত সরকারি ও বেসরকারি ঋণ করার দাবি জানানো হয় মঙ্গলবারের মিছিল ও সভা থেকে। যারা শহীদের মৃত্যুবরণ করেছেন 750 কৃষক এই আন্দোলনে শহীদ হয়েছিলেন। আমি প্রথমেই তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আপনারা জানেন আমরা বিভিন্ন সময়তে এই নিয়ে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা এই ঐতিহাসিক কৃষক আন্দোলনকে ত্রিপুরা রাজ্য তথা আমাদের মহকুমাতে সমর্থন জানিয়ে বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করেছিলাম, আপনারা অংশগ্রহণ করেছেন। 2020 সাল, এই সালটা ছিল ভারতবর্ষ না গোটা পৃথিবীতে একটা ভয়ঙ্কর পরিস্থিতি। কারণ ওই সময়তে গোটা পৃথিবীতে কোভিডের একটা অতিমারি গোটা পৃথিবীতে চলছিল এবং আমাদের ভারতবর্ষ তো বটে, আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ এই কোভিডে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায়, চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতার জন্য মানুষ মারা গেছেন, গঙ্গাতে ভেসে গেছে মৃতদেহ। এবং যখন লকডাউন ঘোষণা হয়েছে তখন মানুষ কোনো গাড়ি টাড়ি পান না, যানবাহনের কোনো ব্যবস্থা নেই। সরকারি ক্রয়ে আইনি গ্যারান্টি সহ সমস্ত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য C2 প্লাস 50% করতে হবে। 2, অবিলম্বে 4টি শ্রম কোড প্রত্যাহার করতে হবে। সরকারি ক্ষেত্রে কোনো ধরনের চুক্তিবদ্ধ শ্রমিক নিয়োগ বা আউটসোর্সিং চলবে না। 3, প্রতি মাসে কৃষক আন্দোলনের 4র্থ বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার খোয়াই কৃষক শ্রমিক ফ্রন্টের আহ্বানে এক কর্মসূচির আয়োজন করা হয়। এদিন কবিগুরু পার্কের রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে শুরু হয় মিছিল। জেলা শহরের মূল প্রাণকেন্দ্র সুভাষ পার্কের বাজারে উপর গিয়ে স্বামী বিবেকানন্দ সরণি ঘুরে স্থানীয় কোহিনুর শপিং কমপ্লেক্সের সামনে এসে জামায়াতে সামিল হয়। এখানে সারা ভারত কৃষক সভার জেলা সভাপতি আলোয় রায়ের সভাপতিত্বে ঐতিহাসিক কৃষক আন্দোলনের 4র্থ বর্ষপূর্তি কর্মসূচির গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন জিএমপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদ্মকুমার দেববর্মা, সিআইটিইউর রাজ্য নেতা নির্মল বিশ্বাস ও সারা ভারত কৃষক সভার মহকুমা সম্পাদক মনোজ দাস। বক্তারা বক্তব্য রাখতে গিয়ে বলেন, দেশ ও বিভিন্ন রাজ্যে সরকার পরিচালনা করতে গিয়ে বিজেপি গরিব শ্রমিকজীবী মানুষ ও প্রান্তিক কৃষকদের উপর জনবিরোধী শাসন চাপিয়ে দিচ্ছে। শ্রমজীবী মানুষের জীবন জীবিকা পর্যন্ত আক্রান্ত। কৃষির অস্তিত্ব সংকটে নিমজ্জিত, কৃষকরা ঋণের ভারে জর্জরিত। এ পরিপ্রেক্ষিতে
4 বছর আগে দেশব্যাপী ঐতিহাসিক কৃষক আন্দোলন সংঘটিত হয়। আজ 4 বছর পূর্তি উপলক্ষে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই দেশের সরকার শ্রমিকদের বিরুদ্ধে, কৃষকদের বিরুদ্ধে একের পর এক বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়ে চলেছে এবং সর্বোপরি আমরা বলতে পারি এই দেশের সমস্ত অংশের জনসাধারণের স্বার্থ বিরোধী বিভিন্ন ধরনের সিদ্ধান্ত। আমার আগের বক্তারা বলছিলেন মূল্য বৃদ্ধির কথা। গত 10-11 বছর সময়কালের মধ্যে জিনিসপত্রের দাম আমাদের দেশে অতীতের সমস্ত রেকর্ডকে ম্লান করে দিয়েছে। অস্বাভাবিকের মূল্য বৃদ্ধি 2014 সালে যখন মনমোহন সিং দেশের প্রধানমন্ত্রী, দ্বিতীয়বার সরকারের যখন শেষ সময়, সেই সময় একটা গ্যাস সিলিন্ডারের দাম যত ছিল, আজকে মোদী সরকারের 10 বছর বাদে একটা সিলিন্ডারের দাম দ্বিগুণের বেশি। দেশে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, বিজেপির নেতৃত্বে সরকার এই সময়কালে তাদের বহু সিদ্ধান্ত একের পর এক দেশের মানুষের উপর চাপিয়ে দিয়েছেন, কিন্তু কৃষক আন্দোলন ওই মোদী সরকারকে বাধ্য করেছিল কৃষকদের স্বার্থ বিরোধী সেই সমস্ত আন্দোলন। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।